তাই এই মহাভারতে অর্জুন পুত্র উলুকুর বিশেষ চরিত্র না থাকলেও উলুকুর পুত্র রাবণের ছিল সেই কুরুক্ষেত্রের যুদ্ধে মায়াবীর যোদ্ধা রূপে উল্লেখিত। তাই মহামান্য সদস্য মন্ডলী, এই পালাখানির মধ্যে আপনাদের দেখাবো কিভাবে পাণ্ডব অর্জুনের বনবাস হয়েছিল, কেমন করে নাগরাজ কন্যা রূপের সাথে প্রেমে পড়েছিলেন, কেমন করে তার পুত্রী রাবণের সাথে দেখা হয়েছিল ও কার হস্তে নিধন হয়েছিল। পাণ্ডু পুত্র সে অর্জুনের পুত্র মায়াবীর যোদ্ধা রাবণ। তাই মহামান্য সদস্য মন্ডলী, একদিন হস্তিনার যুবরাজ দুর্যোধন সেই পঞ্চ পাণ্ডবদের প্রাণে মারার জন্য বাটাবন নামে একটি সুন্দর বাড়ি তৈরি করেছিলেন। কিন্তু পঞ্চ পাণ্ডব সেই বাড়ি থাকাকালীন তাদের কাকা বিজুদের কাছ থেকে সংবাদ পেয়ে তারা নিজেরাই বাড়িতে আগুন ধরিয়ে সেই সুরঙ্গের পথ দিয়ে তারা পালিয়ে যায়। সেখান থেকে তারা গঙ্গা নদী পার হয়ে কামরূপ বনে আশ্রয় নেয়। সেখানে হিড়িম্ব নামক রাক্ষসকে বধ করে হিড়িম্ব নামক রাক্ষসকে বিবাহ করে আর হিড়িম্বার গর্ভে ভীমের ওরসে এক মহাপুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয়েছিল বীর যোদ্ধা ঘটোৎকচ। তারপর পাণ্ডবরা তপস্যার ভিতরে নানা স্তরে ভ্রমণ করতে করতে একচক্র নামক গ্রামে গিয়ে এক ব্রাহ্মণ পরিবারে আশ্রয় নেয়। সেখানে গোপ রাক্ষস নামক এক মহা অত্যাচারী রাক্ষসকে বধ করে। তারপর তারা সেখান থেকে পাঞ্চাল রাজ্যে চলে যান। সেখানে প্রতিবেদনের বাচ্চাকে লক্ষ্য ভেদ করে অর্জুন দ্রৌপদীকে বিবাহ করে। বিবাহ করে তারা পুনরায় বক্ষচক্রে ফিরে আসেন। এক চক্রে এসে অর্জুন তার মাকে বলেন, মা গো মা, দেখো মা দেখো, আজ আমি একটা কি সুন্দর জিনিস এনেছি। তাই মা কোনদিন না দেখি বলে ফেলেন, ওরে পুত্র, তুমি যা এনেছো তা তোমরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নাও। তাই তো মা পুত্রী একটি ভুল গঠনের জন্য পঞ্চস্বামীর স্ত্রী হয়েছিল পাঞ্চাল কন্যা দ্রৌপদী। তারপর হস্তিনাপুরকে 2 ভাগে ভাগ করা হয়। কৌরবদের হলো হস্তিনাপুর আর পাণ্ডবদের হলো ইন্দ্রপ্রস্থ। আর সেই ইন্দ্রপ্রস্থের এক স্থান ছিল বিশাল অরণ্য। সেই অরণ্যকে সাফ করে এক বিশাল আকৃতির রাজপ্রাসাদ তৈরি করা হলো। আর সেই রাজপ্রাসাদের রাজা হলেন পাণ্ডব যুবরাজ ধর্মরাজ যুধিষ্ঠির। তাই তো পঞ্চ পাণ্ডব তিনি মনে মনে চিন্তিত হয়ে পড়লেন। তারা মনে মনে ভাবলেন যে তারা দ্রৌপদীকে বিবাহ করেছেন, কিন্তু তারা কিভাবে, তারা কেমন করে সেই পাঞ্চালীর সাথে তারা নির্জনে বাস করবে। তাই তো সে আলোচনা বিচার করার জন্য সেই পঞ্চ পাণ্ডব ছুটে চলেছেন সেই ইন্দ্রপ্রস্থের রাজসভার। ভাই পঞ্চ পাণ্ডব এ ভাই শোনে এই বিচারে করে না এ ভাই শোনে এই বিচারে করে না।
আসলে মনে করলেন, সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠলেন, শোনো ভাই, শোনো ভাই, শোনো, শোনো ভাই, ভীম অর্জুন পরিষদের আমি যে কয়েকদিন ধরে একটি বিষয়ে চিন্তিত হয়েছি ভাই, আমি যে একটি বিষয়ে কয়েকদিন ধরে চিন্তিত হয়ে আছি। কি দাদা, কি কথা বলছো দাদা? আমাদের খুলে বলো, আমাদের খুলে বলো। শোনো ভাই, শোনো ভাই, শোনো, আমাদের মাতার পুত্রের একটি ভুল গঠনের জন্য আমরা যে দ্রৌপদীকে বিবাহ করেছি, তাহলে আমরা কেমন করে আমাদের পাঞ্চালীর সঙ্গে আমরা নির্জনে বাস করবো? হ্যাঁ দাদা, হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো। আমরা কিভাবে, আমরা কেমন করে আমাদের পাঞ্চালীর সাথে আমরা নির্জনে বাস করব? তাই এদিকে পঞ্চ পাণ্ডব হয়ে কথর কথর করতে থাকেন, আর ওদিকে দেবর্ষি নারদ ইন্দ্রপ্রস্থ থেকে ভ্রমণ করতে করতে ছুটে চলেছেন সে খাণ্ডবসের রাজসভার দিকে। তোমাদের চিন্তিত আমরা যে পাঞ্চাল করল দ্রৌপদীর পঞ্চ স্বামী, তাহলে আমরা কেমন করে আমাদের পাঞ্চালীর সাথে আমরা নির্জনে বাস করব? সেই অন্তর্যামী ভগবান এই স্ত্রীর পঞ্চ স্বামী নারায়ণ নারায়ণ নারায়ণ। শোনো, শোনো পাণ্ডব যুবরাজ, দ্রৌপদী হলেন অসুস্থ তেজস্বিনী নারী। শোনো তবে তার বেতা যুগের কাহিনী। ভগবান রামচন্দ্র যখন ভাই লক্ষ্মণ সীতাকে নিয়ে বনবাসে গিয়েছিলেন, তখন সেই বনবাসের পূর্বে সীতাকে হরণ করেছিলেন লঙ্কার অধিপতি রাবণ। তাই তো সে অপহরণের পূর্বে স্বয়ংদেব রামচন্দ্রকে বলেছিলেন, হে ভগবান রামচন্দ্র, আপনারা যখন বনবাসে যাত্রা আরম্ভ করবেন, তখন লঙ্কার অধিপতি রাজা রাবণ আপনার যে সীতাকে হরণ করে নিয়ে যাবে লঙ্কায়। তাই তো ভগবান রামচন্দ্র অগ্নিদেবকে বলেছিলেন, সেই অগ্নিদেব, আমি যখন বনবাসে যাত্রা আরম্ভ করব, তখন তুমি আমার সীতাকে তোমার পক্ষে আদান করবে, আর তার সৌজন্যে তুমি আমাকে নকল সীতা প্রদান করবে। তাই তো রামচন্দ্র আদেশে অগ্নিদেব আসল সীতাকে তার পক্ষে রেখে নকল সীতাকে বনবাসে পাঠিয়ে দেয়। তাই তো পঞ্চ পাণ্ডবগণ লঙ্কার রাজা রাবণ যে সীতাকে চুরি করেছিলেন, সেই সীতা কিন্তু আসল সীতা ছিল না, সেই সীতা ছিল নকল ছায়া সীতা। তাই তো ভগবান রামচন্দ্র রাবণকে বধ করার পর যখন মা সীতার অগ্নি পরীক্ষা করেন, তখন স্বয়ং অগ্নিদেব আসল সীতাকে ভগবান রামচন্দ্রের পক্ষে প্রদান করেন। আর যে নকল ছায়া সীতা ভগবান রামচন্দ্র অগ্নিদেবকে প্রদক্ষিণ করতে করতে পুশ করে চলে যান। সেখানে গিয়ে বর পাওয়ার জন্য 5 বার তপস্যা করেন দেবাদিদেব মহাদেবকে। তাই তো মহাদেব
সন্তুষ্ট হয়ে নকল শাসনকে পঞ্চপুরের লাভ প্রদান করে। তাই তো পঞ্চ পাণ্ডবগণ সেই অসুস্থ তেজস্বী নারী সত্যযুগে ছিলেন ব্রহ্ম ঋষি বসুন্ধদের কন্যা বেদবতী, ত্রেতা যুগে ছিলেন ভগবান রামচন্দ্র স্ত্রী সীতা ও দ্বাপর যুগে হলেন রাজা ধ্রুপদের কন্যা ও পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। সে দেবর্ষী নারদ আমাদের মনের যা বিড়ম্বনা তাতে তো আমরা অনুরোধ হয়ে যাচ্ছি। এর উপায় আমাদের বলে দিতে বলছি, এর উপায় আমাদের বলে শোনো শোনো পঞ্চ পাণ্ডবগণ, যার বলে আমি তোমাদের বলে চাই, তোমরা যখন বিধির বিধান নিয়ম মেনে দ্রৌপদীকে বিবাহ করেছ তখন তাকে সম্ভব করার সুযোগ পাবে। দ্রৌপদীর সঙ্গে তোমরা মিলিত হবে একজন করে, তারাও থাকবে মাত্র 1 বছর করে। এক ভাই জেলে থাকার সময় অন্য ভাই সে পক্ষে যেতে পারবে না। আর যদি তা হয়ে থাকে তাহলে সেই ভাইকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। সেটা বলছি নারদ, আপনার আদেশে আমরা শরণাপন্ন হয়েছি, আপনার আদেশে আমরা শরণাপন্ন হয়েছি। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে আমি এখন আসি পঞ্চ পাণ্ডবগণ, আমি এখন আসি। তিনি ছুটে চলেছেন সে রাজসভার শয়ন কক্ষের দিকে।
একটি দরিদ্র ব্রাহ্মণ এই ভাই বাঁচা বাঁচা বলে বড় চিৎকার বলে তোমার কি হয়েছে? তৃতীয় পাণ্ডব পুত্র অর্জুন ওদিকে দৈত্য রাক্ষসের দল আমার গোধন চুরি করে পড়ানো করেছে। তাই তো আমার গোধন রক্ষা করুন যুবরাজ, আমার গোধন রক্ষা। হ্যাঁ হে ব্রাহ্মণ, তুমি কোনো চিন্তা করো না, তুমি এবার তোমার কিছু করবো। আমি এক্ষুনি তোমার গোধন ফিরিয়ে কিন্তু কোথায় কোথাও ধনবান কোথায়? হ্যাঁ মনে পড়েছে, আমার ধনবান সেই সর্বক্ষে রাখা আছে। যাই যাই আমি আমার ধনবান আমি নিয়ে আসি। কি ভুল করলাম আমি? আমি যদি বসে না তোর বাক্য রক্ষণ করতে পারলাম না, আমি জোট করবো, আমি যে ভাই অর্জুন, তুমি নিজেকে ধর্ম মহামাই বলে কোনো প্রাচিত্য করছো ভাই? তুমি কেন নিজেকে মহাধর্ম পাপি বলে প্রাচিত্য করছো? দাদা আমি যে ব্রাহ্মণের গোধন রক্ষার জন্য আমি যদি বলছি না স্পর্ধ রাখতে পারলাম না দাদা, আমি জোট করবো, আমি যে শোনো ভাই অর্জুন, কিন্তু তোমার কোনো দোষ নেই, তুমি তো জেনে বুঝি সৎপক্ষে প্রবেশ করনি। তুমি দেখবে দরিদ্র ব্রাহ্মণের গোধন রক্ষার জন্য এই সৎপক্ষে বাধ্যই প্রবেশ করেছো। এটা তোমার কোনো দোষ নেই অর্জুন, এটা তোমার কোনো দোষ নেই। দাদা দাদা এক সত্যমায় পালন করতে পারলাম না দাদা, তবে আর এক সত্যমায় পালন করতেই হবে। তোমাদের ছেড়ে আমার দেশ ত্যাগে হবে হবে দাদা, এই সত্য ভক্তের অপরাধে হবে আমার 12 বছরের মতো। না স্বামী না, তুমি তো সেই দুষ্ট দত্তকে সাজা দেওয়ার জন্য এই সর্বকে বাধ্যই প্রবেশ করেছো। সেটা তোমার দেশ ত্যাগে হওয়ার আমি কোনো প্রয়োজন দেখছি না। না পাঞ্চালি না, না পাঞ্চালি না, কোন ছোড়া বা মিথ্যার আশ্রয়কে নিয়ে সত্য পালনের বিবেক হওয়া হলো ও ধর্মের করবো। তাই তো আমি আর ধর্ম করতে চাই না, তোমাদের ছেড়ে চলে যেতে হবে আমায়। তুমি এসেছো মা, আমি পারলাম না মা, আমি যে বলছি না শর্ত রাখতে, আমি পারলাম। পুত্র অর্জুন, এতে আমি কি বলবো পুত্র? আপনাদের সকল হতে আপনাদের সত্যবদ্ধ হয়ে আছি পুত্র, আপনাদের সত্যবদ্ধ হয়ে আছি। আমি আর বিলম্ব করবো না মা, আমার অবসর ক্লান্ত হলে পুনরায় ফিরেছে আপনার পদবন্ধনা করবো মা। বিদায় মা জননী, বিদায় পাঞ্চালী।
যারে আপন করে অতক্ষণ সে ঠিকানা এই মনের মানুষ প্রেমে চলে যায় ওরে যাই রে মনের মানুষ প্রেমে চলে সত্য ভঙ্গের অপরাধে তারা বছরের বনবাস 16 জনের এদিকে বনবাসে কিছুকাল থাকার পর একদিন অর্জুন স্নান করার জন্য সেই গঙ্গা নদীর দ্বারকার দিকে আগমন করছে হরি বল হরি বল তুমি যে আমার আমি যে তো কি সুন্দর মতো নারী একটি নারী বলো নারী বলো কোন মানে তুমি হত্যা করার জন্য হরণ করেছ? হ্যাঁ আগে তোমার পরিচয় দাও, তুমি কি পাণ্ডপুত্র অর্জুন?
হ্যাঁ, আমি পাণ্ডপুত্র অর্জুন, কিন্তু কে কে তুমি সুন্দরী, আর কেন আমার হত্যা করার জন্য আমায় হরণ করেছ? সে পাণ্ডু যুবরাজ, সে পাণ্ডু যুবরাজ, তুমি আমাদের নাগ বংশের ভূমিহীন করেছ। তুমি শ্রীকৃষ্ণ প্রেমের ছলনায় তুমি আমাদের খান্ডব দাহন করে ছিনিয়ে নিয়েছ। নাগ বংশের পরম শত্রু হল পাণ্ডবগণ। তাই তুমি নাগরাজ বাসুকীর আদেশে তোমায় হত্যা করতে চেয়েছি। আমি নাগরাজ কন্যা, নাম আমার অলৌকি। সে নাম কন্যা অলৌকি, তুমি আমায় ভুল ধারণা করছো। ওই খান্ডব ছিল আমাদের পূর্বপুরুষের। আমাদের রাজ্য হস্তিনাপুরকে যখন দুই ভাগে ভাগ করা হয়, তখন সেই খান্ডব পড়েছিল আমাদের ভাগে। তখন আমরা নাগ বংশীদের বলেছিলাম সেই ইন্দ্রবস্ত্র তৈরির সাহায্য করার জন্য, কিন্তু নাগ বংশ আমাদের পাণ্ডবদের সঙ্গে ছলনা করে আমাদেরকে আক্রমণ করে। তখন যদি রক্ষা করার জন্য আমি নাগ বংশের সঙ্গে যুদ্ধ করেছি, আর সেই যুদ্ধে হয়েছে সেই খান্ডব বনের দাহন। সে নাগ কন্যা অলৌকি, তুমি তোমায় হত্যা করতে চেয়েছিলে। তাহলে সত্যি যদি আমি অপরাধী, তাহলে তুমি আমায় হত্যা করতে পারো না? না যুবরাজ, না, আমি তোমাকে হত্যা করতে পারবো না। একটি নাগ কন্যা অলৌকি, এই ক্ষুব্ধ বৎসের আগুন এভাবে নিভে গেল কেন? সে পাণ্ডু যুবরাজ অর্জুন, সেই ক্ষুব্ধ বৎসের আগুন ভালোবাসার জলে ভেসে গেল। আমি যে তোমার প্রকৃত রূপ দেখে আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি বন্ধু। তুমি ঠিক কোথায় বলেছ অলৌকি, আমি তোমার প্রকৃত রূপ দেখে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। এসো এসো অলৌকি, এসো, তুমি আমার কাছে দিদি। না না না, এই বড় জানা আজি তোমার আজিয়া এই সুন্দর জীব মর জিয়া এই সুন্দর জীব মর শোনো অলৌকি, শোনো। আজ সমগ্র জলাশয়ে, আজ সমগ্র জলাশয়ে আমি তোমার বলে মাল্য দান করে আজ আমি তোমায় স্ত্রী রূপে গ্রহণ করলাম। আজ আমি তোমার বলে মাল্য দান করে আজ আমি তোমায় স্বামী রূপে গ্রহণ করলাম। আমার এই মনের আমার মনে হল আমি কাজে দিব এই জানা যন্ত্রণা। এই সুন্দর রাখিব পরে প্রিয়া গো, এই সুন্দর রাখিব পরে তোমার সৌন্দর্য ভালোবাসার সংস্পর্শে আমি যে গর্ভবতী। তাই তো স্বামী, তোমাকে মন্ত্রকে আমি যেতে দেবো না। তুমি আমার সাথে এই সমগ্র পাতার লোকেই বাস করো। না অলৌকি, না অলৌকি, না, তা হই না। এই ব্রাহ্মণের গোপন রক্ষার জন্য
দেবর্ষী নারদের সাথে আমি 12 বছর বনবাস পালন ভ্রমণ করছি। তাই তো তুমি আমায় কথা দাও লুকি, তোমার গর্বে যে সন্তান প্রসব করবে তুমি সেই সন্তানকে খুব সৌজন্য করে বড় করে তাকে তুমি মায়ের যোদ্ধার রূপে পরিণত করবে। হ্যাঁ স্বামী, হ্যাঁ তাই হবে স্বামী। আমার গর্বের সন্তানকে আমি ঠিক মায়ের যোদ্ধার রূপে পরিণত করবো। আর একটা কথা বলি স্বামী, আমি নাগরাজ কন্যা হিসেবে আজ তোমায় বলে দিলাম, এই সমগ্র জলাশয়ে তুমিও যে অমর হয়ে থাকবে, জলের সমস্ত জলচরা তোমার বংশীভূত হয়ে থাকবে, তোমার বংশীভূত হয়ে থাকবে। তাই হবে, তাই হবে উলুপি, তাই হবে। আমি এখন বিদায় দাও উলুপি, আমি এখন বিদায় দাও। ওরে জীবন এই ছাড়িয়া না যা তুই জীবন ছাড়িয়া গেলে পাতাল রাজ্যে অর্জুন নাথ মণ্ডলকে বিবাহ করলেন। তারপর তিনি চলে গেলেন মণিপুর দেশে। সেখানে গিয়ে সেখানকার রাজকন্যা চিত্রাঙ্গদাকেও বিবাহ করলেন। আর চিত্রাঙ্গদার গর্ভে এক সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম রাখা হল বীর যোদ্ধা বজ্রবাহন। তারপর তিনি চলে গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে শ্রীকৃষ্ণের ভোগের সুভদ্রাকে হরণ করে বিবাহ করলেন। আর সুভদ্রার গর্ভে এক পুত্র সন্তানের জন্ম হল। তার নাম রাখা হল বীর যোদ্ধা অভিমন্যু। তাই তো মহামান্য দর্শক মন্ডলী, এভাবে ভ্রমণ করতে করতে অর্জুনের 12টি বছর পূর্ণ হল। তারপর তিনি ইন্দ্রপ্রস্থে ফিরে এলেন। এদিকে হস্তিনাপুরের কৌরবগণ তাদের পুরুষদের জ্বালা মিটল না। তারা জোর করে পাণ্ডবদের খাদ্যপ্রস্তুর রাজপ্রসাদ ছিনিয়ে নিল। পাশা খেলা থেকে আরম্ভ করে পাশা খেলায় পরাজিত করে লাঞ্ছিত হয়ে বস্ত্র হন করল দ্রৌপদীর। খাদ্যপ্রস্ত ফেরার পরিবর্তে যুদ্ধের প্রস্তাব রাখলেন হস্তিনার যুবরাজ দুর্যোধন। তাই এদিকে পঞ্চ পাণ্ডবগণ সেই কুরুক্ষেত্রের সৈন্য সমাবেশ করার জন্য সেই ইন্দ্রপ্রস্থের রাজসভার দিকে আগমন করছে।
পাঁচালীর বস্তু হরণ করেছে। তাই তো দাদা আর আমরা সহ্য করবো না। ওরে ওরে দুজন হর তোমার হচ্ছে একজন গোত্রা ভাই ধ্বংস, তা হলে পাণ্ডপুত্র ভীম নয়, আমি পাণ্ডপুত্র ভীম নয়। শান্ত হও, শান্ত হো ভীম, তুমি শান্ত হও। আমাদের বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই। তাই তো আমাদের এখন সাবধানে যুদ্ধের রণকৌশল তৈরি করতে হবে। তাই এদিকে পঞ্চপাণ্ডব একত্রিত হয়ে যুদ্ধের রণকৌশল সৈন্য সমাবেশ কত কঠোর করতে থাকে। আর ওদিকে সেই নাম করে বীর পুত্র সন্তান উর্মিতার নাম রাখেন মায়ের যোদ্ধা ইরামান। তাই তো ইরামানের একদিন কর্ণপাত হয়ে কৌরব পাণ্ডবের যুদ্ধের সূচনা। তাই তো দিকে ইরামান তার পিতা অর্জুনকে খুঁজতে খুঁজতে সেই দ্রৌপদীর দিকে আগমন করছে। দিদি না 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 এ ভাই সই ভাবালতি বনে ভাই সই ভাবালতি বনে আর বনে নাই কি এই বলে ফিরে বন্ধু বড় কানে কানে দেখো খুঁজতে খুঁজতে আজ আমার এই ভূমিকায় নিত্যরত্ন মহান মধ্যে ছড়িত করে দেখাবেন। উনি হলেন কাজী যুবক সম্প্রদায়ের নৃত্য পরিচালক, নৃত্যশিল্পী ডাক্তার শ্রী সরকার।
তোমার জন্ম পরিচয়। হে পিতা, হে পিতা, আপনি আমার পিতা, আপনি আমার জন্মদাতা, আপনি আমার জন্ম পরিচয়। আমি তোমার পিতা। হরিজীব, হরিজীব, তোমার নাম কি বলো? ওহে পিতা, ওহে পিতা, আমার বাবার নাম রেখেছে মায়াবীর যোদ্ধা ইরাবান। মায়াবীর যোদ্ধা ইরাবান। ওরে ইরাবান, ওরে ইরাবান, তোমার মায়ের কি নাম বলতে পারো? হ্যাঁ হ্যাঁ পিতা, হ্যাঁ, আমার মায়ের নাম হলো নাগকন্যা উলুপি। নাগকন্যা উলুপি, তোমার মায়ের নাম হলো নাগকন্যা উলুপি। হরিপুত্র, হরিপুত্র, হাই বাবাই, হাই আমার কাছে আই, আমার শোনো, শোনো পিতা, শোনো। আমি শুনে যে হত্যার পূর্বতাকে আমাদের খাদ্য পোষেরা সোনা ছিনিয়ে নিয়েছে, আমাদের দোষটা অবস্থা হরণ করেছে। তবে না পিতা না, আর সহ্য করবো না, আর সহ্য করবো যে কোনদিন অত্যাচার। হরে পুত্র, তুমি যুদ্ধের কৌশল হোক, আমরা যাই সেই সৈন্য সমাবেশ করার অত্যাচার। তবে তার আগে আমি দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুরের কোথায় মদন মোহন বাসুরন্দর শ্রীকৃষ্ণ ভগবান, আমি আপনার চরণ ধরে নিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধ অংশ নেব প্রভু। একটিবার আমায় দর্শন দিন প্রভু, একটিবার আমায় দর্শন। শ্রীকৃষ্ণ গোবিন্দ আগে মোরা जय नाथ
রামান, আজ তোমার কাছে যা বলে চাইবে আমি তোমাকে সেই করেই করবো প্রদান। ওকে ওকে ভগবান সত্যি আমাকে বলতে চান, তাহলে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের জন্য আমার দিনখানা গর্ব প্রদান। আমার প্রথম বলে চাই আমি কাপুরুষের মতো নই, বীর যোদ্ধার মতো যুদ্ধ করে মৃত্যুবরণ করি। আমার দ্বিতীয় বলে চাই এই কুরুক্ষেত্র আধারের যুদ্ধে আমি যেন অষ্টমীর পর্যন্ত বীর যোদ্ধার মতো যুদ্ধ করতে পারি। আর আমার দ্বিতীয় বলে চাই সেই কুরুক্ষেত্রের মহাযুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে আমার দেহকে যেন আগুনে দাহ করা হয়। ওরে অর্জুন পুত্রই রামান, আমি তোমার প্রথম দ্বিতীয় বর করলাম প্রদান, কিন্তু তোমার তৃতীয় বর প্রদান করতে আমি অক্ষম হয়েছি পুত্র। আমি তোমার তৃতীয় বর প্রদান করতে আমি অক্ষম হয়েছি। একই অত্যাচারী ভগবান, এবং যদি হই তাহলে আমি তিনটি বরেই করুন প্রদান। শোনো শোনো অর্জুন পুত্রই রামান, এই দাপর যুগে কথিত আছে যে যদি কোন যোদ্ধা অবিবাহিত থাকে আর সেই যোদ্ধা যদি কোনো মহাযুদ্ধে মৃত্যুবরণ করে তাহলে সেই যোদ্ধাকে আগুনে দাহ করা যাবে না, সেই যোদ্ধাকে মাটিতে কবর দেওয়া হবে। তবে শোনো অর্জুন পুত্র, তোমার এই মনস্কামনা পূরণ করার জন্য তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ হে অন্তর্যামী ভগবান, বীর যোদ্ধার মতো যুদ্ধ করার জন্য যদি আমাকে বিবাহ করতে হয় তাহলে আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি প্রভু, আপনার বাক্যে আমি শরণাপন্ন হয়েছি। ওরে আবার তাহলে তাহলে আমি তোমায় আমার দ্বিতীয় বর করলাম প্রদান, আমার দ্বিতীয় বর করলাম প্রদান। এদিকে বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুন পুত্র আমাকে তিনটি বর করলেন প্রদান, কিন্তু এই মহাকুরুক্ষেত্রের যুদ্ধে এরা আমার নিজেকে দেবী কালীর কাছে উৎসর্গ করবেন বলে কোন নারী আমাকে বিবাহ করতে চাইছিলেন না। তাই এদিকে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই মোহিনী রূপ ধারণ করে শ্রীরামাকে বিবাহ করার জন্য ছুটে চলেছে। আমি প্রথম ফোন করেছিলাম, আমার প্রথম ফোন করেছিলাম আমার ছোট যে আমার পক্ষে আমি যে মানুষকে দেখবো, আমি যে মানুষকে দেখবো তারপরে তারপরে তাকে আমার স্বামীকে গ্রহণ করবো। তাই তো যোদ্ধা এই বসে আমাদের শোনার পরে আমি তোমাকে পেয়েছি, তাই তো তোমার বলে বারবার করে আমি তোমার স্বামী রূপে গ্রহণ করবো। আমি তোমার স্বামী রূপে সঙ্গে রয়েছেন হস্তিনার যুবরাজ দুর্যোধন।
মহাকুরুক্ষেত্রের যুদ্ধে সেই পঞ্চ পাণ্ডবকে আমরা ধ্বংস করে দেব, আমরা ধ্বংস করে দেব। আমি থাকতে প্রথমে আমার সাথে যুদ্ধ করো, প্রথমে আমার সাথে যুদ্ধ করো। কে যোদ্ধা তুমি? কি তোমার নাম? কি তোমার জন্ম পরিচয়? শোনো শোনো যুবরাজ, আমার নাম হল মায়াবীর যোদ্ধা রাবণ। আমি পাণ্ডবরাজ অর্জুনের পুত্র। ও অর্জুনের পুত্র মায়াবীর যোদ্ধা রাবণ। ওরে রাবণ, ওরে রাবণ, আমার সাথে যুদ্ধ করার জন্য এসেছিস? তাহলে দোস্ত হরত বলুন, দেখি কার মহতে কত শক্তি। তুমি ঠিক কথাই বলেছো। আরে